হঠাৎ শোরগোল শুনে ঘুম ঘুম চোখে চারদিকে তাকাতে থাকে আয়না। সে অবাক হয়ে যায়, কারণ ঘরে তখন প্রায় হাঁটু পানি। ঘটনার আকস্মিকতায় বিস্ময় বিহব্বল আয়নান দ্রুত তার শিশুপুত্রকে কোলে নিয়ে ঘরের চালায় আশ্রয় নেয়। চারদিক থেকে তখন ভেসে আসছে মানুষের আর্তচিৎকার, পশু পাখির গগন বিদায় আর্তনাদ। যেদিকে তাকায় শুধু পানি আর পানি। বন্ধুরা, বলছিলাম ফেনীর উপজেলা পরশুরামের এক ভয়ানক রাতের গল্প, যে রাতে আয়নানের মতো অনেকেই সর্বহারা হয়ে গেছে। বিগত ৩০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে এই বন্যা। টিভি পর্দায়, পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে মানুষের দুর্দশার সচিত্র প্রতিবেদন আমাদেরকে আবার ভাবিয়ে তুলেছে, এই বন্যা মানব সৃষ্ট নাকি প্রাকৃতিক কারণে ঘটেছে। চলুন আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমেই আমরা প্রাকৃতিক কি কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বন্যা হয় তা জানার চেষ্টা করি। প্রথমেই আমরা যে কারণটি তুলে ধরতে পারি তা হলো অতিবৃষ্টি। অতিবৃষ্টি কি প্রাকৃতিক কারণ? যখন একটি নির্দিষ্ট মাত্রার তুলনায় অথবা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়, তখন সাধারণত জলাশয়, খাল, বিল সবকিছু ভরাট হয়ে যায় এবং তখন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে দেখা যায়। অনেক সময় আমরা বর্ষাকালে দেখি টানা বৃষ্টিপাত ঘটছে, তখনই বন্যার আশঙ্কা তৈরি হয়। আরেকটি কারণ হতে পারে পাহাড়ি ঢল। যখন আমরা দেখি পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়, তখন পাহাড়ি ঢল আকারে সেই পানি খুব দ্রুত উজান থেকে ভাটি অঞ্চলে নেমে আসে এবং তা বন্যার কারণ হয়ে দেখা দেয়। এছাড়া অনেক সময় দেখা যায় নদীতে পলির স্তর বাড়ার কারণে নদীর স্বাভাবিক গতি প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এবং এটার কারণে অনেক সময় ভাটি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে আমরা যা দেখতে পাই, উন্নয়নের কারণে অনেক ক্ষেত্রেই পুকুর, খাল, বিল ভরাট করা হয়েছে, যে কারণে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই পুকুর, নদ নদী বা জলাশয়গুলো এই পানির ধারণ ক্ষমতা তাদের ক্যাপাসিটির বাইরে চলে যায় এবং তখন বন্যা দেখা দিতে পারে। বর্ষা মৌসুমে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় এলাকার নদীর গতিপথে পরিবর্তন আসে। তখন দেখা যায় সমুদ্রের পানি নদীর পানির সাথে মিশে গিয়ে একটি বিপজ্জনক রূপ নেয়। নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং তা বন্যার কারণ হিসেবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক দুর্ভোগ ডেকে আনে। এখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নেট দুনিয়া বর্তমান সময়ের এই বন্যা নিয়ে বেশ সরগরম। নেটিজেনদের অনেকেই পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা বলছেন। এক পক্ষ বলছে, আমরা যেহেতু ভাটি অঞ্চলে আছি সেহেতু প্রাকৃতিক বিভিন্ন কারণেই উজানের ঢল, ভারী বর্ষণের কারণে যখন আমাদের এই অঞ্চলে নেমে আসবে তখন বন্যা হবেই। কিন্তু আরেক দল বলছে, যখন বাঁধ নির্মাণ করে এই ধরনের বিভিন্ন নদীর গতিপথে বাধা সৃষ্টি করা হয় তখন খুব স্বাভাবিকভাবেই এই বন্যার জন্য যে দেশ বাঁধ দিয়েছে সে তার দায় এড়াতে পারে না। এবার তো একেবারে কোনরূপ পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে শতভাগ নদী আইন লঙ্ঘন করেছে আমাদের বন্ধু প্রতিবেশী দেশ ভারত। চলুন এবার জেনে নেওয়া যাক কোন যুক্তিটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং কেন। তার আগে জেনে নেই আন্তর্জাতিক নদী আইন কি। 1966 সালে আন্তর্জাতিক আইন সমিতি কর্তৃক ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সম্মেলনে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে নিজ ভূখণ্ডে আন্তর্জাতিক নদী অববাহিকায় পানির প্রয়োজনীয় ব্যবহারে প্রত্যেক অববাহিকাভুক্ত রাষ্ট্রের যুক্তিযুক্ত ও ন্যায্য অংশ পাওয়ার অধিকার রয়েছে। এটি হেলসিঙ্কি বিধি নামে সুপরিচিত। এছাড়া 1997 সালের জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ সংক্রান্ত কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক পানি প্রবাহের উপর উজানের দেশের একচেটিয়া কর্তৃত্ব ও ভাটির দেশের ক্ষতি হয় এমন ব্যবহার রোধ করার কথা উল্লেখ থাকলেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে তার একচেটিয়া আধিপত্য বিস্তার করেই চলেছে। হেলসিঙ্কি অ্যাগ্রিমেন্ট 1992, জাতিসংঘ কনভেনশন 1997, বার্লিন রুলস 2004 লঙ্ঘন করে ভারত ইতোমধ্যেই
36টি আন্তর্জাতিক নদীতে 53টি বাঁধ নির্মাণ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে 54টিরই উৎপত্তিস্থল ভারত হওয়ায় এই দুই দেশের মধ্যে নদী শাসন ও পানি বন্টন নিয়ে বহু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর মধ্যে কয়টি আলোর মুখ দেখতে পেয়েছে কিংবা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে? কারণ আজও আন্তর্জাতিক পানির ন্যায্য হিস্যার দাবিতে আমাদের শিক্ষার্থীদের মাঠে নামতে হয়, বিক্ষোভ করতে হয়। প্রায় প্রতি বছরই আমরা বন্যা আক্রান্ত হচ্ছি। এর মধ্যে 1966, 1988, 1998, 2004, 2008, 2017 ও 2022 সালের বন্যার ক্ষত চিহ্ন এখনো আমাদের বুকে জ্বলজ্বল করছে। তবে অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এবারের বন্যার ভয়াবহতম রূপ। এসব বন্যার জন্য আমাদের প্রতিবেশী দেশের নদী মুখে বাঁধ নির্মাণই কি দায়ী? হ্যাঁ, অনেকাংশে তাই। কিন্তু অনেকে বলবেন নদীর নাব্যতা হারানোর গল্প, আবার কেউ কেউ বলবেন নদী দখল হয়ে যাওয়ার গল্পগাথা। কথা তাও সত্য, কিন্তু উজানের বাঁধের কারণেই নদীগুলো নাব্যতা হারিয়েছে, চরে পরিণত হয়েছে, যার কারণে তার দখলবাজদের খপ্পরে পড়ে এবং একসময় গিয়ে ইট পাথরের কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে। শুনলে অবাক হবেন, বিআইডব্লিউটি এর রিপোর্ট অনুযায়ী 1971 সালে এ দেশে নদী ছিল 24,000 কিলোমিটার দীর্ঘ, যা 2011 সালে কমে দাঁড়িয়েছে মাত্র 6,000 কিলোমিটারে। কি ভয়াবহ ভাবতে পারেন? গবেষকদের মতে এমন অবস্থা চলতে থাকলে 2050 সাল নাগাদ নদীমাতৃক বাংলাদেশ বলতে যা বুঝি তা শুধুই ইতিহাস হয়ে থাকবে। অনেকেই ভারতের বাঁধের বিপরীতে প্রতিবাঁধ নির্মাণের আবেগী দাবি জানাচ্ছেন। আসলে তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই হবে বেশি। তাহলে সমাধান কোথায়? অবশ্যই সমাধান আছে। আমরা ভারতকে আন্তর্জাতিকভাবে চাপের সম্মুখীন করতে পারি, যাতে করে তারা তাদের অবৈধ বাঁধগুলো ভেঙে ফেলে। এর পাশাপাশি আমরা ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারি। তবে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নদীগুলোর নাব্যতাকে ফিরিয়ে আনা। এজন্য আমাদের করতে হবে পর্যাপ্ত ড্রেজিং এবং পাশাপাশি মনিটরিং করতে হবে, যাতে করে ড্রেজিং এর কাজগুলো সুসম্পন্ন হয়। পাশাপাশি পুরনো খাল ও ছোট শাখা নদী পরিষ্কার করতে হবে এবং নতুন খাল খনন করে তার পানি প্রবাহ নদী পর্যন্ত যেন যায় তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন নদ নদী, খাল, বিল, জলাশয় যেগুলো ভরাট হয়ে গেছে অবৈধভাবে, সেগুলো সবগুলোই দখল মুক্ত করতে হবে, যাতে তারা তাদের পুরনো ধারণ ক্ষমতা আবারও ফিরে পায়। এই কাজগুলো কঠিন এবং কিছুটা সময় সাপেক্ষ হলেও অসম্ভব কিন্তু নয়। সর্বোপরি আমাদের সদিচ্ছা এবং দৃঢ় মনোবলই পারবে এই সকল পরিকল্পনা বাস্তবে রূপ দিতে। অন্যথায় প্রতি বছরই বন্যার এই ভয়াল স্মৃতি গোনার জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে। আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। শুধুমাত্র বন্যা চলাকালীন সময়ে নয়, বন্যা পরবর্তী সময়েও তাদের ঘুরে দাঁড়ানোয় আমরা যেন ভূমিকা রাখতে পারি। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।